হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, আজকে আমরা পলিটির যে সিরিজ টানছিলাম চ্যাপ্টার ওয়াইজ, তার পরের অধ্যায় ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি শুরু করব। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি ভারতের সংবিধানের পার্ট নাম্বার 1 আর্টিকেল 1 থেকে 4-এর মধ্যে বিস্তৃত। স্যার, কেন এই চ্যাপ্টারটাকে প্রথমেই দেওয়া হলো? দেখো, মূলত বিষয় হচ্ছে ভারতের সংবিধান তৈরি হচ্ছে কেন? কারণ একটা আইনের শেকল দেওয়ার দরকার আছে। আমরা প্রত্যেকেই ঘর ছাড়া গরুর মতো আচরণ করব না হলে। কী রকম ব্যাপার? ধরো একটা ঘর, যে ঘরের মধ্যে একটা কাঠবিড়ালি, একটা পায়রা, একটা টিয়া পাখি, একটা ইঁদুর, একটা ভেড়া, একটা বিড়াল, একটা অ্যালসেসিয়ান কুকুর, নানা রকম ট্রাইবের নানা রকম প্রজাতির স্পেসিস যদি রেখে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই একটা হুলস্থুলু কাণ্ড পড়বে। তাহলে এই যে বৃহৎ ভারতবর্ষ, সেখানে কত রকম জাতি আছে ভাবো, কত রকম ভাষা, কত রকম ধর্ম, কত রকম মানসিকতার লোক আছে ভাবো। প্রকৃতির নিয়ম অনুযায়ী দুর্বলকে অত্যাচার করবে কে? সবল। আমরা ইতিহাসে বারবার করে দেখতে পাচ্ছি কি ষোড়শ মহাজন পদ হয়েছে, তারপরে বিভিন্ন রকম শক্তি, ত্রিশক্তি দ্বন্দ্ব, দক্ষিণ ভারতে এগিয়ে আসছে উত্তর ভারতের দিকে, উত্তর ভারত চেষ্টা করে দক্ষিণ ভারতের দিকে, নানা রকমভাবে এই যে সাদা এবং কালোর যুদ্ধ, আমরা তো দেখেই আসি। এই সুযোগে কিন্তু বারবার করে বিভিন্ন বৈদেশিক শক্তি, সে প্রাচীন আমল থেকে মধ্যযুগ তাকে একদম আধুনিক যুগে কিন্তু বারবার করে আক্রান্ত হয়েছি আমরা ভারতবর্ষের লোকজন। এবং শেষমেশ যেটা দেখা গেছে সেটা কি, আমরা ইংরেজদের হাত থেকে পরাধীনতার সংগ্রাম করে, স্বাধীনতার সংগ্রাম করে পরাধীনতা থেকে মুক্তি পেয়েছি। এই যে এত কষ্ট করে আমরা স্বাধীনতা অর্জন করছি, দেশটাকে কি এরপরে আবার একটা সুযোগ রেখে দেওয়া উচিত ছিল, যাতে আবার মারপিট করে আমরা নিজেরা মরতে পারি? নিশ্চয়ই নয়। ঠিক সেই কারণে ভারতবর্ষ বলতে কোনটা বোঝাচ্ছে? কারণ যখন 1947-এ দেশ ভাগ হচ্ছে, ব্রিটিশরা ভাগ করে চলে যাচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান, রাদার হিন্দুস্তান আর পাকিস্তান, তার কারণটা হচ্ছে মূলত ধর্মের ভিত্তিতে। সুতরাং কোনটাকে আমরা ভারতবর্ষ বা ইন্ডিয়া বলবো বা হিন্দুস্তান বলবো, আর কোনটা পাকিস্তান বলবো, এবং ইন্ডিয়া বলবো না ভারত বলবো না হিন্দুস্তান বলবো, এরকম নানা রকম যুক্তিতর্কের জায়গা চলে এসেছিলো যে পৃথিবীর বুকে কি পরিচয়ে পরিচিত হব আমরা। এই সব নানা কারণে কোনটা আমার এলাকা হবে, সবটা নিয়ে প্রত্যেক বাড়ির তো একটা পাঁচিল হয়, তো আমাদের এলাকা কোনটা, এই জন্য কিন্তু প্রথমেই ভারতের সংবিধানের পার্ট 1 আর্টিকেল 1 থেকে 4-এর মধ্যে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি এই বিষয়বস্তুটাকে দেওয়া হয়েছে। এবার এই জিনিসটাকে নিয়েই আমরা কনসেপ্ট ধরে ধরে এগোবো। আশা করি তোমাদের এই যে সেশনটা চলছে, তাতে তোমরা যারা চাকরির জন্য পড়াশোনা করছো বা যাদের সংবিধান সম্বন্ধে কোনো ধারণা ছিল না, তাদের বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। সুতরাং অবশ্যই সঙ্গে থেকো। যদি তোমার কোনো বন্ধুও পড়াশোনা শুরু করে, যাদের নলেজ নেই, তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও। আর অবশ্যই ধীরে ধীরে নিজের যে লক্ষ্যমাত্রা চাকরি পাওয়ার জন্য, সেটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেও। তার জন্য যা যা করার দরকার সেটা আমরা চেষ্টা করছি। এবং সঙ্গে সঙ্গে এই যে কনস্টিটিউশন পড়তে হবে, কারণটা কি? কারণ এই যে ভারতবর্ষের আইনের দিকগুলো আমরা পড়াশোনা করছি, কেন করছি? কারণ সরকারি চাকরি করব, যে সরকারের হয়ে, যে দেশের হয়ে আমরা একটা সার্ভিস দেব, সরকারি চাকরি করব, তো সেই দেশের চলছে কি করে সেই জিনিসটা জানতে হবে না? তো সেই কারণেই কিন্তু সেটা একদম প্রাথমিক স্তরের পরীক্ষা থেকে একদম ইউপিএসসি লেভেলের পরীক্ষা পর্যন্ত কিন্তু ভারতের সংবিধানটা এই কারণেই মিনিমাম লেভেলের প্রশ্ন আসে, সিলেবাস দেওয়া থাকে। তো আজকে আমরা পরের পার্টে চলে যাচ্ছি, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি পার্ট 1 এবং আর্টিকেল নাম্বার 1 থেকে 4। তাহলে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি প্রথম পয়েন্টটা কি মনে রাখতে হবে? কত নম্বর অংশের বিষয়বস্তু এটা? পার্ট 1-এর বিষয়বস্তু। কত নম্বর আর্টিকেলের বিষয়বস্তু? আর্টিকেল 1 থেকে 4-এর মধ্যে রয়েছে। আশা করি এইটুকু মুখস্থ হয়েছে। এইবার কি স্যার মনে রাখবো? এই পার্টের মধ্যে স্যার কি জিনিসপত্র আহামরি দেওয়া রইল? স্যার, সংবিধান মানেই আইন থাকবে, তাহলে এখানে কি কি আইন দেওয়া আছে? এখানে কিছু আইন দেওয়া আছে যেটা ভারতবর্ষ এবং তার বিভিন্ন যে অঞ্চল, তার বর্ডার, তার সীমানাকে সিকিওর করছে। অর্থাৎ তার বর্ডারটা যদি চেঞ্জ হয়, অদল বদল হয়, তাহলে সে বর্ডারটার বিষয়টা, অদল বদলের বিষয়টা মানে অল্টারিং। এছাড়া স্যার কী দেওয়া আছে? যদি স্যার এই ধরো দুখানা রাজ্য মিলিয়ে নতুন একটা রাজ্য তৈরি হলো, তাহলে দুখানা অঞ্চল যদি মিলিয়ে দিয়ে নতুন অঞ্চল তৈরি করতে হয়, তাহলে নিশ্চয়ই সীমানাগুলোকে মার্জ করতে হবে, এক করতে হবে, তাহলে মার্জিংয়ের বিষয়বস্তু। এছাড়া দেখা গেল কোনো একটা অঞ্চলের নাম নতুন করে অন্য একটা নাম দেওয়া হলো, নামকরণ করা হলো। যেমন আমরা জানি উত্তরাখণ্ডের আগের নাম কী ছিল? উত্তরাঞ্চল।
তাহলে এই যে নতুন করে নাম পরিবর্তন, সেই বিষয়বস্তুটাও কিন্তু এর পার্ট। এছাড়াও যদি কোনো একটা অঞ্চলকে নতুন করে তৈরি করতে হয়, দেখা গেলো কোনো একটা অঞ্চলকে ভেঙে কোনো একটা অঞ্চল তৈরি করা হলো, যেমন স্যার মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় করা হয়েছে, বিহার ভেঙে ঝাড়খণ্ড করা হয়েছে। যদি এরকম কোনো ক্রিয়েশন করতে হয়, তাহলে সেক্ষেত্রেও যে আইনি মারপ্যাচগুলো রয়েছে সেটা কার মধ্যে পড়ে যাবে? পার্ট 1-এর মধ্যে পড়ে যাবে। কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে খেলাগুলো ঘুরবে? আর্টিকেল 1 থেকে 4-এর মধ্যে খেলাগুলো ঘুরবে। তাহলে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি কী বিষয়বস্তু নিয়ে কাজ শুরু হচ্ছে সেটা করি, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তাহলে এর পরের পার্টে স্যার কী রয়েছে, এবার আমরা আর্টিকেল ধরে ধরে জিনিসগুলোকে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। স্যার আর্টিকেল 1-এ কী নিয়ে ডিল করা আছে? আর্টিকেল 1-এ স্যার ডিল করা আছে এই যে ভারতবর্ষ যে একটা অঞ্চল, সেই অঞ্চলটার নাম এবং তার পার্টিকুলার কোন কোন অঞ্চলটাই ভারতবর্ষের অঞ্চল সেটাকে ইলাবোরেটলি ঠিকঠাকভাবে আইনের মারপ্যাচ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং এটা বোঝানোর জন্য আর্টিকেল 1-এর মধ্যে 3টে সাবক্লজ ঢোকানো হয়েছে। সাবক্লজ 1, সাবক্লজ 2, সাবক্লজ 3, অর্থাৎ আর্টিকেল 1-এর মধ্যে আবার 3টে সাব আর্টিকেল রয়েছে। তো প্রথম আর্টিকেল স্যার কি বলছে? প্রথম আর্টিকেল বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস। আমি আবার বলছি, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস। এখানে দুখানা শব্দ রয়েছে। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত মানে যাহা ইন্ডিয়া তাহাই ভারত। আমরা দেখো হিন্দুস্থান কথাটা কিন্তু ব্যবহার করলাম না। সাংবিধানিকভাবে আমরা হিন্দুস্তান বলতে কী বোঝাই, ভারতবর্ষকে বা ইন্ডিয়াকে বোঝাই সেটা আমরা জানি। তার কারণ তার আগে সাম্প্রদায়িকতার জন্যই তো দেশটা ভাগ হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তান হয়েছিল। কিন্তু যদি হিন্দুস্তান বলতাম তাহলে কি তার মধ্যে একটা হালকা করে সুশ্রুতি দেওয়া থাকতো না, যেটা হিন্দুদের দেশ? কিন্তু ভারতবর্ষ কাদের দেশ? সবার দেশ। আমাদের দেশটা সেকুলার, আমরা প্রিএমবেলে আগেই বলে ফেলেছি। তাহলে যে দেশটা নিজস্ব কোনো ধর্ম নেই, যে দেশের সাথে যারা বসবাস করছে তারা যে ধর্মে আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, তারা তাদের মতো করে ধর্মাচরণ করতে পারে, তাহলে সেই দেশটাকে কোনো এমন নাম রাখাও যাবে না যার থেকে কোনো রকমভাবে কিন্তু প্রভোকেশন আসে। তাই সেখান থেকে ইতিহাসের প্রেক্ষাপট থেকে তুলতে হবে। আমরা জানি যে ইন্দাস রিভার থেকে বা সিন্ধু নদীর থেকে আসছে ইন্দাস নামটা বা ইন্ডিয়া নামটা। পরবর্তীকালে আমরা এও জানি যে কোনো এক ভরত রাজা ছিল, ওই ষোড়শ মহাজন পদের আগ দিয়ে কোনো একটা ভরত রাজা ছিল, সেখান থেকে আসছে যে ভরত রাজার দেশ ভারতবর্ষ এখান থেকে আসছে। তো এই নিয়ে তো বিতর্ক আছে ঐতিহাসিক মহলে। তো সুতরাং সেই যে সনাতনী বলতে এখানে হিন্দু নয়, প্রাচীন যুগ যুগান্তর থেকে যে দেশ যে মাতৃভূমির নাম হচ্ছে সেই নামটাকে সিগনিফাই করা হোক, সেখানে কোনো রকম সুশ্রী ধর্মের আধারে যেন না দেওয়া হয়। সেই জন্যই সারা বিশ্বের কাছে পরিচয় দেওয়ার জন্য যারা সংবিধান তৈরি করছিলেন, রচনা করছিলেন, যারা সংবিধানের ফ্রেমার্স, তারা কি বললেন এবং সবাই মিলে আমরা কী সিদ্ধান্ত নেওয়া হলো সংবিধান সভাতে বা গণপরিষদে ঠিকানা করা হলো যে ইন্ডিয়া বা ভারতবর্ষ বলতে তাকেই বোঝানো হবে যেটা আসলে একই জিনিস, ইন্ডিয়া যা তাই ভারতবর্ষ। আর্টিকেল 1-এই বলে দিল। তাহলে নামটা কিন্তু ফিক্সড হয়ে গেল। যেমন তোমার নাম একটা থাকে, তোমার ডাক নামও এক হয়, তাহলে ওকে দুটো আলাদা ব্যক্তি? তা নিশ্চয়ই নয়, তাহলে একই ব্যক্তি। সুতরাং ইন্ডিয়া যা ভারতও তাই। এবার আর একটা প্যাঁচ দেওয়া হলো ইউনিয়ন অফ স্টেটস। স্যার এই জিনিসটা কি? এবার এইখানে আমরা একটু বেসিক সহজভাবে বোঝার চেষ্টা করব। পরবর্তীকালে এটার কনসেপ্ট নিয়ে আমরা স্টেট আর সেন্টারের যখন সম্পর্ক পড়ব, সেন্টার স্টেট রিলেশনশিপ, বা পরবর্তীকালে যখন ফেডারেশন নিয়ে আলোচনা করব তখন ডিটেল আলোচনা করব। আমরা আপাতত একটু কনসেপ্ট ক্লিয়ার করছি, কারণ এখন আমরা ক্লাসের কিন্তু শুরুর দিকে রয়েছি। স্যার কি বুঝব? ধরে নাও দুখানা শব্দ আছে, একটা হচ্ছে ইউনিয়ন, আরেকটা শব্দ হচ্ছে ইউনাইটেড। স্যার কি কেসটা একটু বুঝিয়ে বলুন। আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে যাতে সবাই বুঝতে পারে সেরকমভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরে নিচ্ছি আমরা সংবিধানের লোকজন নই, আমরা দারুণ পড়াশোনা করি না, আমরা প্রত্যেকে ফাঁকিবাজ লোকজন, কিন্তু চাকরি পরীক্ষা পাশ করতে হবে। তাহলে সেভাবে স্যার কীভাবে বুঝবো? বেসিক্যালি ভাবো যে কোনো একটা ব্যক্তি আছে, সেই ব্যক্তির 4জন ছেলে আছে, এ বি সি ডি। এই 4 ছেলেই বড় হলো। দেখা গেল কোনো এক ছেলে, ধরলাম বি বলে একটা ব্যক্তি আছে, তার ছেলে, সেই ব্যক্তি
প্রেম করে বিয়ে করেছে, কোনো এক কারণে বাবার মতের সাথে বিয়ে করেনি এবং বাবার প্রচণ্ড গোসা হয়ে গেছে, কোনো এক কারণে বাবা বলেছে তুই বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যা, তোকে আমি সন্তান হিসাবে স্বীকার করি না। এবার তুমি ভাবো এই লোকের বাড়ি ছেড়ে যদি এক ছেলে বেরিয়েও যায়, তাহলে এখন থাকছে কজন? 3টে ছেলে, এ, সি আর ডি। তাহলে এই ছেলে পৃথিবীর যেখানেই যাক না কেন, এই ছেলে কি এই লোকের ছেলে হবে না, সন্তান হবে না? নিশ্চয়ই হবে। তার কারণ ডিএনএ রয়েছে লুকিয়ে, রক্ত রয়েছে লুকিয়ে, অস্বীকার করতে পারবে না, অরিজিন রয়েছে। সুতরাং তুমি যেখানেই যাও না কেন, এই লোকের যে তুমি সন্তান সে তো প্রকাশিত হয়েই গেল। ঠিক, তার মানে একটা ডিরেক্ট সম্পর্ক রয়েছে, ডিরেক্ট রিলেশান রয়েছে, তোমার ইচ্ছা অনিচ্ছার ওপর ডিপেন্ড করছে না। যদি এই ছেলে যদি নিজের থেকেও বাড়ি ছেড়ে বেরিয়ে যেত বউর কথা শুনে, তাহলেও কিন্তু এই ছেলে ওই লোকেরই ছেলে হতো। সুতরাং এখানে ডাইরেক্ট সম্পর্ক রয়েছে। ক্লিয়ার? এই জন্য ইউনিয়ন। এবার ইউনিয়নে তুমি যদি প্যাসিভ ভয়েস করো ইংরেজিতে, তাহলে দেখবে ইউনাইটেড হচ্ছে, মানে ঘুরিয়ে হচ্ছে। ইনডিরেক্ট রিলেশান, ইনডিরেক্ট রিলেশান কীরকম ব্যাপারটা স্যার? এরকম ধরে নাও যে এ, বি, সি আর ডি 4 বন্ধু রয়েছে এবং বলছে যে ভাই সামনে না বর্ষাকাল আসছে, তো এক কাজ করি আমরা সবাই মিলে একটা দল পাকাই এবং দল পাকিয়ে একটা চিকেন ফিকেন নিয়ে এসে আমরা একটু মোচ্ছব করব। 4 বন্ধু মিলে একটা জায়গায় একটা ঘর বানাচ্ছে বা একটা গোষ্ঠী বানাচ্ছে, সেখানে তারা পিকনিক করবে। সেই যে গোষ্ঠী 4 জনের সহমত হয়েছিল বলে গোষ্ঠীটা বানিয়েছিল। তার মানে এখানে কিন্তু এই ঘুরে প্রকারান্তরে গোষ্ঠীর দিক থেকে 4 জন মেম্বার সেটা কিন্তু নয়, 4 জন মেম্বার মিলে একটা গোষ্ঠী হয়েছে। তার মানে এদের মুডের ওপর ডিপেন্ড করছে। এবার দেখা গেল এক বন্ধু বলছে যে না, আমার না বাড়িতে বকাবকি করছে, আমি করতে পারবো না, হেভি ঝড় হবে, দরকার নেই, আমি বেরিয়ে যাচ্ছি। তাহলে গোষ্ঠীর মধ্যে থেকে কিন্তু একজন ইজিলি বেরিয়ে যেতে পারছে। সুতরাং এটা কিন্তু এই গোষ্ঠীটা কিন্তু 4 জনের ওপর ডিপেন্ড করছে, 4 জন আসছে বা বেরোচ্ছে তার ওপর ডিপেন্ড করছে। এর কিন্তু নিজস্ব কোনো আইডিওলজি বা থাকবেই, তার কোনো ডিটেল নেই। কিন্তু যদিও ব্যাপারটা সেরকম নয় পুরোপুরি, কিন্তু এখানে কি, এখানে হচ্ছে যে ভাই তুমি যেখানেই যাও না কেন, তুমি আমাকে অস্বীকার করতে পারবে না, তুমি ওই একই লোকের অরিজিন থেকে আসছো। এটা হচ্ছে ডিরেক্ট সম্পর্ক, ইউনিয়ন। এবার যদি আমরা ধরে নিই স্যার জিনিসটা কী স্যার বলার চেষ্টা করলাম এটাই, যদি আমরা আর্টিকেল 1-এর সাবক্লজ 2 আর 3 দেখে নিই, তাহলে সহজ ব্যাপারটা আরও বুঝতে পারবো। স্যার কী বুঝতে পারবো? আমরা জানি ভারতবর্ষে বেশ কিছু রাজ্য রয়েছে, প্রভিন্স রয়েছে, অঙ্গরাজ্য যাকে বলি আমরা। আবার জানি ভারতবর্ষে বেশ কিছু কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, যাকে আমরা বলি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। তাই তো? আমরা ইউনিয়ন বলি, ইউনিয়ন টেরিটরি বলি, কেন্দ্রশাসিত অঞ্চল বলি। এবার বিষয়টা হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলও রয়েছে, আবার রাজ্যও রয়েছে। আচ্ছা, এরমও তো হতে পারে পরবর্তীকালে পাকিস্তান নামক যে এখন আলাদা দেশ তৈরি হয়েছে, সেটাকে পরবর্তীকালে ভারতের মধ্যে ইনক্লুড করে নেওয়া হলো। যেমন স্যার আমরা দেখেছি যে সিকিমকেও ইনক্লুড করা নেওয়া হয়েছে ভারতবর্ষের মধ্যে। সিকিম এখন ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হয়ে গেছে আলাদা করে, যেটা সিকিম কিন্তু আগে কমপ্লিটলি একটা অন্য দেশ ছিল। সুতরাং এই 3-4টে সম্ভাবনা রয়েছে। তাহলে কীরকম ব্যাপার? আর্টিকেল 2 বলছে দ্য স্টেটস, এখানে স্টেটস বলছে কী বোঝাচ্ছে? রাজ্য বোঝাচ্ছে। এখানে স্টেট বলতে কী বোঝাচ্ছে স্যার? রাজ্য। দ্য স্টেটস অ্যান্ড দ্য টেরিটরিজ বলতে অঞ্চলগুলো, উইল বি স্পেসিফাইড ইন দ্য ফার্স্ট শিডিউল, ভারতের সংবিধানের তফসিল নাম্বার 1-এ যে অঞ্চলকে ভারতের রাজ্য বলে গণ্য করা হয়েছে এবং যে অঞ্চলকে ভারতের এরিয়ার মধ্যে স্পেসিফিকেশন করে দেওয়া আছে ফার্স্ট শিডিউল অনুযায়ী, সেগুলোও ভারতবর্ষ। এটা আর্টিকেল 1-এর সাবক্লজ 2 বলছে। আবার আর্টিকেল 1-এর সাবক্লজ 3 কী বলছে? দ্য টেরিটরি, এই যে অঞ্চল বললাম, দ্য টেরিটরি অফ ইন্ডিয়া বলতে কী বোঝানো হচ্ছে? দ্য টেরিটরি অফ ইন্ডিয়া বলতে বোঝানো হচ্ছে 3টে এলাকাকে। কোন এলাকা? নাম্বার 1 দ্য টেরিটরি অফ দ্য স্টেটস, 1 নম্বর যেটা প্রত্যেকটি যে রাজ্য, প্রত্যেকটি যে প্রভিন্স তার নির্দিষ্ট এলাকা। 2 দ্য ইউনিয়ন টেরিটরিজ মেনশনড ইন ফার্স্ট শিডিউল, অর্থাৎ প্রথম তপশিলে যে জায়গাগুলোকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে গণ্য করা আছে সেই অঞ্চলগুলো। এবং 3 নম্বর সাচ আদার টেরিটরিজ অ্যাজ মে বি অ্যাকোয়ার্ড, যদি পরবর্তীকালে কোনো একটি অঞ্চলকে অধিগ্রহণ করা হয়, অর্জন করা হয়, তাহলে সেই অর্জিত স্থানটাও ভারতবর্ষের অঞ্চল বলে গণ্য করে নেওয়া হবে। তাহলে এই অঞ্চলগুলোই হচ্ছে টেরিটরি অফ ইন্ডিয়া। তাহলে এখানে স্যার একটা প্যাঁচের জায়গা থাকলো। কী প্যাঁচের জায়গা থাকলো? যদি আমরা আগের স্লাইডে চলে যাই,
আর্টিকেল 1-এর পার্টিকুলারলি সাবক্লাস 1-এ। তাহলে স্যার এখানে কী ডিটেল দেওয়া আছে তা কি দেখো, দুখানা শব্দ কি বলেছে এখানে, ইউনিয়ন অফ স্টেটস রয়েছে। এই ইউনিয়ন অফ স্টেটসের মধ্যে কিন্তু টেরিটরি অফ ইন্ডিয়া কথাটা লুকানো রয়েছে। কি লুকানো রয়েছে? টেরিটরি অফ ইন্ডিয়া বলতে স্যার কী বোঝাচ্ছে, আগেই বললাম 3টে এলাকা, 1 অঙ্গরাজ্যের এলাকা, 2 কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর এলাকা যেটা ফার্স্ট শিডিউলে উল্লেখ করা ছিল, এবং 2 ভবিষ্যতে আগামী যদি কোনো জায়গা নেওয়া হয় সেই অর্জিত এলাকাটাও কিন্তু হয়ে যাবে কি ভারতবর্ষের রাজ্য অঞ্চল হিসাবেও গণ্য করা হবে। এটা আগের থেকে ক্লিয়ার করে রাস্তা রাখা আছে, যেটা কোনো একটা যদি অঞ্চল হয় তাহলে আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে সেই জায়গাটা কী হয় স্যার বলছে টেরিটরি অফ ইন্ডিয়া বলতে কী বোঝাচ্ছে, এরা শুধুমাত্র রাজ্যগুলোর এরিয়াটাকেই ইনক্লুড করবে না। এটা কি ইনক্লুড করবে? এটা অবশ্যই ইনক্লুড করবে আরও অন্য কিছু। কি? দ্য ইউনিয়ন টেরিটরিজ, কেন্দ্রশাসিত অঞ্চল, এবং তার সঙ্গে ভবিষ্যতের অ্যাকোয়ারিং অঞ্চলগুলো যার সম্পর্ক রয়েছে শিডিউল নাম্বার 1-এর সঙ্গে। আর ইউনিয়ন অফ ইন্ডিয়া বলতে স্যার কী বোঝাচ্ছে? ইউনিয়ন অফ ইন্ডিয়া বলতে বোঝাচ্ছে দ্যাট ইনক্লুডস দ্য স্টেটস, যেটা এনজয় করবে স্টেটস মেম্বার হিসাবে। অর্থাৎ প্রতিটা অঙ্গরাজ্যে তাদের তো নিজস্ব ক্ষমতা রয়েছে, প্রতিটা অঙ্গরাজ্যের গভর্নর রয়েছে, প্রতিটা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে, প্রতিটা আমরা জানি কি কেন্দ্র সরকার আছে, রাজ্য সরকারও আছে। তাহলে প্রতিটা রাজ্য তাদের কিন্তু ব্যাপার স্যাপারগুলোকে তারা এনজয় করতেও পারে। তাহলে প্রতিটা অঙ্গরাজ্য মিলে, এবং প্রতিটা অঙ্গরাজ্য মিলুক বা না মিলুক, চাই বা না চাক, তারা প্রত্যেকে কিন্তু বাধ্য এই দেশমাতৃকার সন্তান হয়ে থাকতে। এই সম্পূর্ণ বিষয়টাকে আর্টিকেল 1-এর মধ্যে পরিষ্কার করে বুঝিয়ে দিল। প্রথমে বোঝালো নাম কি, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, তারপরে কি বলবো 3টে পার্ট, স্টেটস, ইউনিয়ন টেরিটরি অ্যাকর্ডিং টু শিডিউল নাম্বার 1, আর আরেকটা কি, যাহা ভবিষ্যতে অর্জিত হবে তাহাও আগের থেকে গণ্য করে নেওয়া হচ্ছে ভারতবর্ষের অঞ্চল হিসাবে। ক্লিয়ার? এটা গেল আর্টিকেল নাম্বার 1। এবার আমরা চলে আসব আর্টিকেল নাম্বার 2-এর মধ্যে। আর্টিকেল নাম্বার 2 স্যার কী নিয়ে বলছে? আর্টিকেল নাম্বার 2 নির্দিষ্ট কতগুলো অঞ্চল নিয়ে বলছে, নির্দিষ্ট কতগুলো অঞ্চল যা নতুন করে তৈরি করতে হবে বা নতুন করে গঠন করতে হবে। কার মধ্যে? ভারতবর্ষ নামক যে অঞ্চলটা রয়েছে, সেই ভারতবর্ষ নামক অঞ্চলের মধ্যে যদি কোনো একটা নতুন রাজ্যকে তৈরি করতে হয় বা ইনক্লুড করতে হয়, তাহলে সেই রকম অঞ্চলটা কে এই অঞ্চলকে ঢোকাবেই বা কে, তৈরি করবেই বা কে, সেই পাওয়ার টাকার কাছে রয়েছে, সেই অথরিটিকে দিচ্ছে আর্টিকেল 2। আর্টিকেল 2 পার্টিকুলারলি সংবিধানের ল্যাঙ্গুয়েজে কী বলে দেওয়া আছে? আর্টিকেল 2 পার্টিকুলারলি বলছে পার্লামেন্ট মে বাই ল অ্যাডমিট, পার্লামেন্ট করতে পারে। কে করতে পারে? নতুন কোনো রাজ্য, নতুন কোনো ইউনিয়ন টেরিটরি হিসাবে ঘোষণা করা, বা কোনো একটা অঞ্চলকে নতুন করে ভারতবর্ষের মধ্যে ঢুকিয়ে দেওয়া, বা বাউন্ডারি শেয়ার করে নেওয়া বা ঘুরিয়ে দেওয়া, বিষয়গুলোকে কে করতে পারে পার্লামেন্ট। কারণটা কি? কারণ আমরা ডেমোক্রেটিক কান্ট্রি, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, প্রথম দিন কালকে পড়েছিলে মনে পড়ছে প্রিয়াম্বেলে। তাহলে কি হয়েছিল যে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, যদি আমরাই পাওয়ারকে অথরাইজ করি, যদি আমরাই গণতান্ত্রিক দেশ হয়ে থাকি, আমরাই যদি আমাদেরকে সংবিধান দান করে থাকি, তাহলে আমরাই ভোট দিয়ে যে সরকার চালাচ্ছি, আমরাই হচ্ছি মূল সোর্স পাওয়ারের, তাহলে আমরা আমাদের প্রতিনিধিকে পাঠাচ্ছি কোথায়? আইন কক্ষে, যারা আইন বানাচ্ছে। তাহলে পাবলিকই ঘুরিয়ে প্রকারান্তরে দেশের মধ্যে তার সহাবস্থান কি হবে না হবে সেটাকে তারা ডিসাইড করছে। দেন প্রতিটা অঙ্গরাজ্য কীরকম থাকবে না থাকবে, নতুন নাম হবে কি হবে না, কীভাবে গঠন হবে, কীভাবে ভেঙে যাবে, সমস্ত জিনিসের বিষয়ে একমাত্র একজনেরই সুপ্রিম পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে পার্লামেন্টের। না সেই রাজ্যের গভর্নরের, না সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, না প্রধানমন্ত্রী, না রাষ্ট্রপতির কারোর কোনো পাওয়ার নেই, না লোকসভার স্পিকারের পাওয়ার নেই। ডাইরেক্ট চলে যাবে পাওয়ার কাছে, চলে যাবে পার্লামেন্টের কাছে। তাহলে কোশ্চেন চাকরি পরীক্ষা কী দেয় যে নতুন কোনো অঙ্গরাজ্য সৃষ্টি বা ধ্বংস করতে গেলে কার পাওয়ার রয়েছে? অ্যান্সার হচ্ছে পার্লামেন্টের পাওয়ার রয়েছে। তাহলে এটা কে বলছে? বলছে আর্টিকেল 2। তাহলে পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার। এখান থেকে ঘুরিয়ে প্রশ্নও আসে ডেসক্রিপটিভ পেপারের জন্য, যারা পিএসসির মিসলিনিয়াস সার্ভিস দেবে, কিংবা ইউপিএসসি কিংবা ডাব্লিউবিসিএস পরীক্ষার অপশনাল পেপার যাদের কনস্টিটিউশন মানে পলিটিক্যাল সায়েন্সে তাদের কোশ্চেন দেয় যে এক্সপ্লেন করো আর্টিকেল 2, বা ঘুরিয়ে অন্য একটা কোশ্চেন দেয় যে পার্লামেন্ট ক্যান রিড্র দ্য ম্যাপ, পার্লামেন্ট ক্যান রিড্র দ্য ম্যাপ। আজ ধরো বিহারকে ভেঙে ঝাড়খণ্ড করে দেওয়া হলো, তাহলে আগে বিহারের যা এরিয়া বা ম্যাপ ছিল সেটা নিশ্চয়ই এখন কমে গেছে,
ঝাড়খণ্ড হয়ে যাওয়ার জন্য। তাহলে এই যে ম্যাপ পাল্টে ফেলতে পারলো, কে করতে পারবে? পার্লামেন্ট করতে পারবে। তাহলে পার্লামেন্ট ক্যান রিড্র দ্য ম্যাপ, এই জিনিসটাকে এক্সপ্লেন করো। এটা আর্টিকেল 2 দ্বারা তাহলে হচ্ছে। তাহলে কি বলছে? পার্লামেন্ট মে বাই ল, পার্লামেন্ট আইন আনতে পারে কি করার জন্য? টু অ্যাডমিট ইনটু দ্য ইউনিয়ন অর এস্টাবলিশ নিউ স্টেটস অন সাচ টার্ম অ্যান্ড কন্ডিশনস, নির্দিষ্ট কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বা শর্তের ওপর নির্ভর করে কি করতে পারে? পার্লামেন্ট নতুন কোনো একটি অঞ্চলকে ভারতবর্ষের এরিয়ার মধ্যে ঢোকাতে পারে অথবা নতুন কোনো রাজ্যকে তৈরি করতে পারে। কে করতে পারে? পার্লামেন্ট। তার মানে এখানে অথরিটিকে দেওয়া রইল। এবং সেই অনুযায়ী সাবক্লস 2 এর, সাবক্লস তো নয়, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। অ্যামেন্ডমেন্ট করা হয়েছে কবে? 1975-এ 36 অ্যামেন্ডমেন্ট দ্বারা কি করা হয়েছিল? সিকিমকে ভারতের এরিয়ার মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছিল। তাহলে আর্টিকেল 2 যদি আমরা বিস্তৃত ভাবার চেষ্টা করি তাহলে স্যার কী দেখব? আর্টিকেল 2 অ্যাকচুয়ালি এম্পাওয়ার করছে বা অথরাইজেশন দিচ্ছে কাকে? পার্লামেন্টকে অথরাইজেশন দিচ্ছে। আর্টিকেল 2 পার্লামেন্টকে এই অথরিটি দেওয়ার মারফত পার্লামেন্টের কাছে থাকছে দুখানা পাওয়ার। এক, সে নতুন কোনো রাজ্যকে ইনক্লুড করতে পারবে ভারতবর্ষের এরিয়ার মধ্যে, মানে পাওয়ার টু অ্যাডমিট, অথবা আরেকটা কি, এবার এই ইনক্লুড কি সবসময় বাইরে থেকেই হবে, এক্সটার্নালি আসবে তা নয়। আজকে ঝাড়খণ্ড বলে কোনো একটা রাজ্য ছিল না ভারতবর্ষ হিসাবের মধ্যে, তো বিহারকে ভেঙে নতুন একটা রাজ্য নাম তৈরি হচ্ছে, অ্যাডমিট হচ্ছে, তার নাম কি? ঝাড়খণ্ড। বা ছত্তিশগড় বলে কোনো রাজ্য ছিল না, বা গোয়া বলে কোনো জায়গা ছিল না, দমন দিউ, এগুলো সব ভারতবর্ষের মধ্যে ঢুকছে। কীভাবে ঢুকছে? এই পাওয়ার পার্লামেন্টকে দেওয়া হয়েছে, তাই জন্য হচ্ছে। তাহলে পাওয়ার টু অ্যাডমিট। আবার নতুন কোনো একটা রাজ্য তৈরি হচ্ছে, এস্টাবলিশ হচ্ছে, ঝাড়খণ্ড ছিল না, ছত্তিশগড় ছিল না, এই যে জায়গাগুলো তৈরি করা হচ্ছে নতুন রাজ্য হিসাবে, তো সেটাও পাওয়ার টু এস্টাবলিশ। পাওয়ার টু এস্টাবলিশ এই পাওয়ারটাও কিন্তু পার্লামেন্টেরই একমাত্র রয়েছে, এবং তার জন্য অথরাইজেশন কে দিচ্ছে? দিচ্ছে সংবিধানের আর্টিকেল 2। তাহলে পার্লামেন্ট কোন হরিদাস করতে পারবে? সংবিধান বলছে তাই করছে। ক্লিয়ার এটুকু? তার মানে জিনিসটা স্যার কী হলো? এক্সটার্নাল রিঅ্যাডজাস্টমেন্টের একটা জায়গা তৈরি হয়ে গেল। এক্সটার্নাল রিঅ্যাডজাস্টমেন্ট কেন? যাহা সিকিম ছিল না, পরবর্তীতে তো সিকিম ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হিসেবে তো ইনক্লুড হলো, সুতরাং এক্সটার্নাল বা বাইরের একটা অঞ্চলকে রিঅ্যাডজাস্ট করা হলো ভারতবর্ষের ম্যাপের মধ্যে। সেটা কে করতে পারছে? পার্লামেন্ট করতে পারছে। কত নম্বর আর্টিকেল দ্বারা? আর্টিকেল 2 এর দ্বারা। আমাদেরকে স্যার এরকমভাবে খুঁটিয়ে খুঁটিয়ে যদি কনসেপ্ট ক্লিয়ার করতে পারি তাহলে সংবিধানকে আর কঠিন বলে মনে হবে না। এরকমভাবে পড়তে পারলেই কিন্তু পড়াশোনা অনেকটা ইজি হবে। যে কোশ্চেনের দিক আমরা করতে পারবো, না হলে কিন্তু ওই এমসিকিউ করলে শুধুমাত্র হবে না, কারণ পরীক্ষার ধরন পাল্টাচ্ছে, কনসেপ্ট ক্লিয়ারিং খুব জরুরি হয়ে যাচ্ছে। চলো পরের পয়েন্টে চলে যাই, পরের আর্টিকেলে। আর্টিকেল 3 কী বলছে স্যার? আর্টিকেল 3 নানা রকম ডাইনামিক্স জিনিসপত্র নিয়ে বলছে। কী জিনিসপত্র নিয়ে বলছে? ডাইনামিক্স অফ স্টেটস অল্টারেশন উইদিন দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। আমরা আর্টিকেল 2-তে দেখলাম যে পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু এস্টাবলিশ অর অ্যাডমিট আ নিউ স্টেটস ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। আমরা এটা দেখলাম তো, কিন্তু কি বলে দেওয়া ছিল? টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল স্যার, তাই না? নির্দিষ্ট শর্তের ওপর ভিত্তি করে যদি পার্লামেন্ট মনে করে তাহলে নতুন একটা রাজ্যকে সে এস্টাবলিশ অর অ্যাডমিট করতে পারে। তাহলে স্যার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কীরকমভাবে হচ্ছে? এই যে হাউ, তাহলে এখানে প্রশ্ন করা হয় যদি বলা হয় হু, কে করতে পারবে, তাহলে অ্যান্সার হবে পার্লামেন্ট। কত নম্বর আর্টিকেল দ্বারা? আর্টিকেল 2 দ্বারা। বাট কীভাবে করতে পারবে? এই যখন হাউ চলে আসবে, হাউ যখন চলে আসবে তখন চলে আসবে আর্টিকেল 3। তাহলে আর্টিকেল 3 পার্লামেন্ট যে করছে, পার্লামেন্ট যে ইউনিয়ন টেরিটরির মধ্যে, ভারতবর্ষের যে ইউনিয়ন অ্যান্ড টেরিটরির মধ্যে নতুন কোনো রাজ্যকে তৈরি করছে, ভাঙছে, বা নতুন করে পুনরায় গঠন করছে, নাম পাল্টাচ্ছে, বাউন্ডারি পাল্টাচ্ছে, বাউন্ডারি বাড়াচ্ছে বা কমাচ্ছে, হোয়াট এভার যাই করুক না কেন, এইগুলো করতে পারছে কীভাবে, হাউ, সেটা হচ্ছে আর্টিকেল 3। তো করছে আর্টিকেল 2, মানে কে করছে? পার্লামেন্ট করছে। কীভাবে করছে? আর্টিকেল 3। এবার আর্টিকেল 3 বেশ কিছু সাবক্লস রয়েছে। সাবক্লস কি? 3-এর যদি সাবক্লস আমরা এ পড়ার চেষ্টা করি তাহলে কি বলছে? পার্লামেন্ট মে বাই ল ফর্ম আ নিউ স্টেট, নতুন একটা রাজ্যকে সে তৈরি করতে পারবে। কীভাবে? বাই সেপারেশন অফ টেরিটরি, মানে ফ্রম এনি স্টেটস, ভারতবর্ষের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর মধ্যে থেকে কোনো এক কিছু কিছু অঞ্চলকে ভেঙে সে নতুন একটা জোড়া লাগিয়ে একটা রাজ্য তৈরি করতে পারবে। অথবা ইউনাইটিং অর টু অর মোর স্টেটস,
যদি একের বেশি দুখানা রাজ্য যদি রাজি থাকে বা দরকার প্রয়োজন বোধ করে পার্লামেন্ট, তাহলে দুখানা রাজ্যকে মার্চ করে জোড়া লাগিয়ে নতুন রাজ্য তৈরি করতে পারে। অথবা শুধু রাজ্যই করতে পারে না, দেখা গেল রাজ্য থেকে কিছু কিছু অঞ্চল নিতে পারে, অথবা কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে জোড়া লাগিয়ে লাগিয়ে আবার তারা করতে পারে, অর্থাৎ মার্চ করে ইউনাইটিং করে করতে পারে নতুন একটা রাজ্য, পার্টস অফ দ্য স্টেটস, অর বাই ইউনাইটিং এনি টেরিটরি টু এ পার্ট অফ এনি স্টেটস। পার্টিকুলার কোনো কোনো রাজ্যের কিছু কিছু অঞ্চলের থেকে অল্প অল্প জায়গাগুলোকে নিয়ে নতুন একটা রাজ্য দিয়ে দিতে হলো। যেমন কি বিহারের কোনো কোনো অঞ্চলকে জোড়া লাগিয়ে 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 আলাদা করে দিয়ে করে দিল কি ঝাড়খণ্ড। তো এই যে জায়গাটা, তাহলে প্রথম বিষয়টা হচ্ছে আর্টিকেল 3 এর মধ্যে যে কীভাবে সে করছে, ভারতবর্ষের 2-3টে রাজ্য বা একের বেশি রাজ্যকে জোড়া লাগিয়ে করতে পারছে, বা সেই রাজ্যগুলোর মধ্যে কিছু কিছু অঞ্চলকে তারা ভেঙে করতে পারছে, বা কিছু কিছু অঞ্চলকে জোড়া লাগিয়ে করতে পারছে পার্লামেন্ট আর্টিকেল 2 দ্বারা, এবং করছে কীভাবে আর্টিকেল 3 এর সাবক্লস 1 দ্বারা। ক্লিয়ার? আর্টিকেল 3 এর সাবক্লস বি কি বলছে? বি বলছে ইনক্রিজ দ্য এরিয়া অফ এনি স্টেটস। ধরো আজকে যদি ইউপির সঙ্গে বিহারকে জোড়া লাগিয়ে দেওয়া হয়, তাহলে প্রথমের দিকে ইউপির যা ম্যাপ ছিল, যা এরিয়া ছিল, সেটা নিশ্চয়ই বিহার জোড়া লাগানোর পর কী হবে, বেড়ে যেতে পারে, তাই না? বা ধরো ছত্তিশগড়ের সঙ্গে যদি মধ্যপ্রদেশকে জোড়া লাগিয়ে দেওয়া হয়, তাহলে কী হবে, সাইজটা বেড়ে যাবে। তাহলে সাইজ বাড়াতে পারবে, এটা পার্লামেন্টকে পাওয়ার না দিলে পার্লামেন্ট করতে পারবে, তাই জন্য প্যাচকেই রাখলো, ইনক্রিজ করার পাওয়ার দিয়ে রেখে দিল আর্টিকেল 3 বিয়ের দ্বারা। কিন্তু কীভাবে করবে? বাই ল। পার্লামেন্ট বাই ল, পার্লামেন্ট আইন দ্বারাই করতে পারবে। এবার যদি মনে করো কোনো একটা অঞ্চলকে বাড়াতে পারে, তাহলে কোনো একটা অঞ্চলকে কমাতেও পারবে। যেমন বিহার আগে যা ছিল ভেঙে চড়ে কী করলো, ঝাড়খণ্ড করলো। তাহলে প্রথম দিকে বিহারের যা ম্যাপ, পরে তো ভেঙে গিয়ে করলো ঝাড়খণ্ড। এবার ধরো ঝাড়খণ্ড নতুন রাজ্য তৈরি হলো, ভালো কথা। বিহারের তো লোক বলতে পারতো যে আচ্ছা আমার আগের ম্যাপটা ছিল এত বড়, আমাকে কমিয়ে দিলে কেন? তাহলে নিশ্চয়ই কমানোর অধিকারও দিতে হবে। তো পার্লামেন্টকে অধিকারটা দিচ্ছে কে কমানোর জন্য? আর্টিকেল 3 এর সি, ডিমিনিশ দ্য এরিয়া অফ এনি স্টেট। কোনো একটা এই রাজ্যের কোনো একটা অঞ্চলকেও কিন্তু তারা ইচ্ছা করলে কমাতেও পারে, বাড়াতেও যেমন পারে কমাতেও পারে। নতুন করে যদি এরিয়া করতে হয় তো বাড়া কমাও তো করবেই, তার জন্য কিন্তু এ, বি এবং সি প্রভিশন দেওয়া আছে। সুতরাং ওভারঅল কি হচ্ছে, ম্যাপ পাল্টাচ্ছে সেই রাজ্যের। সুতরাং অল্টার দ্য বাউন্ডারিজ অফ এনি স্টেটস, বাউন্ডারি কিন্তু সে ইচ্ছা করলে পাল্টাতেও পারে। অল্টার দ্য নেম অফ এনি স্টেটস, কোনো রাজ্যের যদি নাম পাল্টানোর প্রসঙ্গ আসে সেটা একমাত্র করতেই পারে পার্লামেন্ট আইন এনে। সেটাও কিন্তু বলছে, নাম পাল্টানোর বিষয়টাও কিন্তু বলছে পার্লামেন্ট করতে পারে। এই জন্যই দেখবে পশ্চিমবঙ্গের নাম পাল্টানোর বহুবার চেষ্টা করা হয়েছে, বঙ্গ, তারপরে বাংলা, বঙ্গভূমি, নানা রকম নাম করার চেষ্টা করা হয়েছে, কিন্তু যাই যাই বলে যাক না কেন কোনো ঘন্টা কিছু করতে পারেনি। তার কারণ পার্লামেন্ট হ্যাজ দ্য সুপ্রিম পাওয়ার, সেই রাজ্যের ওপর ডিপেন্ড করছে না, রাজ্যের দাবি দাওয়ার ওপর চেচ্ছে না। পার্লামেন্ট যদি মনে করে দেশীয় স্বার্থের জন্য কিছু করতে হবে, ন্যাশনাল ইন্টারেস্ট করতে হবে, তাহলে সেই করতে পারে। এবং তার জন্য এই যে নাম পাল্টাবে পার্লামেন্ট আর্টিকেল 3 দ্বারা, এ বি সি ডি ই, এই 5টা উপায়তে এই যে হাউগুলো দেখলাম, কীভাবে সেটা করবে? প্রেসিডেন্টের প্রায়ার রেকমেন্ডেশন লাগবে, উইথ দ্য প্রায়ার রেকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের প্রায়ার রেকমেন্ডেশন লাগবে। কেন লাগবে? প্রেসিডেন্টকে প্রজাতান্ত্রিক, অর্থাৎ প্রতিটা নাগরিকের হয়ে তিনি ওভারঅল দেখভাল করছেন। কেন্দ্রে যে পাওয়ারই থাকুক না কেন, কেন্দ্রেরও ওপরে একজন আছেন যিনি নমিনাল এক্সিকিউটিভ, নমিনাল হেড, সেগুলো আমরা পরে পড়বো প্রেসিডেন্ট পড়াবার সময়। তিনি কি করছেন? স্টেটের আওয়াজকেও দেখভাল করছেন, যাতে কেউ ব্রাত্য না হয়ে যায়, কারোর আওয়াজ যেন দমে না যায়। সুতরাং প্রেসিডেন্টের প্রায়ার রেকমেন্ডেশন নিয়ে তবেই কিন্তু পার্লামেন্ট করতে পারবে। যদিও এক্ষেত্রে পার্লামেন্টের মেন পাওয়ার রয়েছে, আর্টিকেল 2 সেটা দিচ্ছে, কিন্তু সেখানে কোনো রকমভাবে সেই রাজ্যের হয়তো কনসার্ন নেবে, সে যে রাজ্যের এলাকা পাল্টাবে সেই রাজ্যের হয়তো স্টেটের কনসার্ন নিতে পারে, বাট সেই কনসার্নটা তারা যে মানবেই তার কিন্তু কোনো বাউন্ডেশন নেই। আফটারঅল পাওয়ার কার কাছে রয়েছে? পার্লামেন্টের রয়েছে। কে দিচ্ছে? আর্টিকেল 2 দিচ্ছে। কীভাবে করছে পার্লামেন্ট? সেটা আর্টিকেল 3 এর দ্বারা করছে। তাহলে হু অ্যান্ড হাউ, এটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার? চলো পরেরটা যদি দেখে নিই আমরা, পরের আর্টিকেল 4-এ কী বলছে। এই যে এতক্ষণে বললাম আমরা আর্টিকেল 2-তে কী বলছিল, কে চেঞ্জ করতে পারছে এত কিছু? পার্লামেন্ট করতে পারছে। কীভাবে করতে পারছে? আর্টিকেল 3 করতে পারছে। এই আর্টিকেল 2 আর 3 এর মধ্যে অ্যাকচুয়ালি ব্রিজার্ভ বা ব্যালেন্সিং করার কাজটা করছে আর্টিকেল 4। কেন স্যার? দেখে নাও।
আর্টিকেল 4 কী নিয়ে বক্তব্য রেখেছে? স্টেট অল্টারেশন উইদিন দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষের এলাকা অঞ্চলগুলোর মধ্যে যে কী হবে স্টেট অল্টারেশন বা বাউন্ডারি চেঞ্জ হবে বা রাজ্য ইনক্লুড হবে বা রাজ্যের বিষয়বস্তুগুলো থাকবে, সেটা আর্টিকেল 4 বলছে। কারণ কি, ধরো ভারতবর্ষের কোনো একটা এরিয়াকে তুমি পাল্টাতে চাইছো, ভারতবর্ষের কোনো একটা এরিয়াকে তুমি পাল্টাতে চাইছো। দেখো ম্যাপ দেখো, ধরো স্যার আমরা জানি কি ভারতবর্ষের এরিয়া দেখতে অনেকটা এরকম, মোটামুটি আমি আঁকার চেষ্টা করছি। যদিও একটু হেলে গেল, খুব দারুণ কিছু আঁকতে পারি না, আমি বোঝানোর চেষ্টা করার জন্য এটা করার চেষ্টা করছি। আমি ধরে নাও এটা ভারতবর্ষ, ঠিক আছে, এটা একটু বেশি হেলে গেছে। হোয়াটএভার, ধরে নাও এটা ভারতবর্ষ। তাহলে এই ভারতবর্ষের যদি মনে করো এখানে বর্তমানে কতগুলো স্যার রাজ্য রয়েছে? অ্যাট প্রেজেন্ট 28খানা রাজ্য রয়েছে আমরা জানি। স্যার কতগুলো ইউনিয়ন টেরিটরি রয়েছে? আমরা জানি 8খানা এখন কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ইউনিয়ন টেরিটরি এখন 8খানা, ঠিক আছে। এবার এই যে রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি কত নম্বর স্যার শিডিউলের পার্ট? 1 নম্বর তপশিলের পার্ট। স্যার আমরা একটু আগেই দেখলাম 1 নম্বর তপশিলের পার্ট, তার মানে এখানে এনলিস্টেড রয়েছে। এবার কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক, সমস্ত রকম কিছু ভাগাভাগি কীভাবে হবে বা না হবে, কত নম্বর পার্ট স্যার? সেটা কত নম্বর শিডিউল? 4 নম্বর শিডিউলের পার্ট। তাহলে যদি আজকে কোনো একটা রাজ্যকে যদি ভেঙে চুরে জোড়া লাগাতে হয়, ধরো এটা একটা রাজ্য, এটা একটা রাজ্য, দুটোকে জোড়া লাগিয়ে দিলাম আমি, দিয়ে নতুন একটা রাজ্য যদি করতে চাই, তাহলে এখানে 8 জায়গায় কী হয়ে যাবে? 27 হয়ে যাবে। তার মানে নিশ্চয়ই এই ফার্স্ট লিস্ট চেঞ্জ হচ্ছে, ফার্স্ট শিডিউল চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী নিশ্চয়ই 4th শিডিউলও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে শিডিউলও পাল্টে যাচ্ছে, সেটা কীভাবে পাল্টাতে পারছে? আর্টিকেল 4 অনুযায়ী করতে পারছে। এবং এই চেঞ্জ করতে গেলে কী করতে লাগবে? তাহলে অ্যামেন্ডমেন্ট লাগবে। তাহলে আর্টিকেল 4-এ স্যার কী বলছে? আর্টিকেল 4 স্যার 2খানা সাবক্লজ দেওয়া আছে। আগে আমরা দেখে নিই আর্টিকেল 4-এর সাবক্লজ 2 বলছে কি? বলছে নো সাচ ল অ্যাজ ফরসাইট শ্যাল বি deemed to be an amendment of this constitution for the purpose of article 368। তার মানে অ্যামেন্ডমেন্ট তো করতে লাগবে স্যার, আমরা বুঝতে পারছি। ওই যদি শিডিউলে হাত পড়ে যায়, তাহলে আমরা জানি কি ভারতবর্ষের সংবিধান সংশোধন করা যায় আর্টিকেল 368 দ্বারা, স্যার এটা আমরা জানি। তাহলে এবার আমরা জানি কি এই কথাটার মানেটা কি? 368 দ্বারা আমরা যখন কোনো কিছুকে চেঞ্জ করব, কোনো শিডিউলকে হাত দেব, তখন তার জন্য কিন্তু আমরা সিম্পল মেজরিটি রাখবো। তার মানে একটা অর্ডিনারি বিল হিসাবে ট্রিটমেন্ট হবে পার্লামেন্টে, তার জন্য দারুণ কোনো এক্সট্রা ঝকমারি জিনিস লাগবে না, সিম্পল মেজরিটি নিয়ে পাস হয়ে যাবে। সিম্পল মেজরিটিটা কী জিনিস? আমরা যখন বিল পড়বো তখন এসব মেজরিটি ব্যাপারগুলো আসবে পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে, কিন্তু প্রাথমিকভাবে বুঝে নাও সিম্পল মেজরিটি বলতে বোঝাচ্ছে এই জিনিসটা যে ধরো 100 জন যদি ঘরে থাকি আমরা, তাহলে ধরো আমরা যদি দল ভাগ হয়ে যায়, তাহলে 50 জন হব। এবার কোন দল জিতবে? যদি কোনো একটা দলে একজন কমে যায় আর একজন বেড়ে যায়। ধরো এ দলটাতে যদি 51 জন হয় আর বি দলে যদি 49 হয়, তাহলে এটা সিম্পল মেজরিটিতে এ দলটা জিতে যাচ্ছে, তার কারণ ওরা সংখ্যায় দলবদ্ধ বেশি হয়েছে। এই রকম বিষয়টা হচ্ছে সিম্পল মেজরিটি। তার মানে এখানে কোনো তামঝাম, কতজন উপস্থিত আছে, কতজন ভোট দিয়েছে, কত পার্সেন্ট ভোট পড়েছে, এত মারপ্যাচ নেই, সিম্পল মেজরিটি নিয়েই করতে পারছে। এটা আর্টিকেল 4-এর সাবক্লজ 2 বলছে, যদি চেঞ্জ করতে হয় তো। এবার আর্টিকেল 4-এর সাবক্লজ 1 কি বলছে? এনি ল রেফার্ড ইন আর্টিকেল 2 or 3, যে যে আইনগুলো আর্টিকেল 2 এবং 3 অনুযায়ী চেঞ্জ করার দরকার পড়ছে, যদি চেঞ্জ করতে হয় তো, তাহলে শ্যাল কন্টেইন সাচ প্রভিশনস ফর দ্য অ্যামেন্ডমেন্ট অফ ফার্স্ট শিডিউল। তাহলে নিশ্চয়ই ফার্স্ট শিডিউলে হাত দিতে হবে। অ্যান্ড 4th শিডিউল, ওই যে বললাম কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক তাকে বন্টন করার জন্য 4th শিডিউল রয়েছে, তাই সেখানেও হাত পড়ে যাবে। অ্যাজ মে বি নেসেসারি টু গিভ ইফেক্ট টু দ্য প্রভিশনস অফ দ্য ল অ্যান্ড মে অলসো কন্টেন সাচ সাপ্লিমেন্ট ইনসিডেন্টাল অর কনসিকুয়েন্সিয়াল।
অ্যাজ পার্লামেন্ট মে ডিম নেসেসারি। যদি পার্লামেন্ট মনে করে যে এই রাজ্যের যদি মধ্যে বাউন্ডারি পাল্টাতে হয়, নাম পাল্টাতে হয়, তাহলে শিডিউল নাম্বার 1 শিডিউল নাম্বার 4 এখানে চেঞ্জ করতে হচ্ছে অ্যামেন্ডমেন্টের দ্বারা, তাহলে সেইটা করার জন্য যে অধিকার দেওয়া হচ্ছে, শিডিউল নাম্বারে যে হাত দেওয়া হবে, শিডিউল নাম্বার 1 এবং 4 যে হাত দেওয়া হবে 2 আর 3 জন্য, সেটা কে হাত দিতে পারবে? পার্লামেন্ট হাত দিতে পারবে। কেন পারবে? আর্টিকেল 4 জন্য করতে পারবে। তাহলে তোমাকে যদি বলা হয় পার্লামেন্ট করতে পারে নতুন কোনো একটা রাজ্যকে তৈরি বা গঠন করতে পারে বা ভেঙে দিতে পারে, কত নম্বর আর্টিকেল সেই পার্লামেন্ট ক্ষমতা দেওয়া হয়েছে? আর্টিকেল 2 দেওয়া হয়েছে। পার্লামেন্ট করতে পারে কিসের মাধ্যমে? করতে পারে আর্টিকেল 3 এবং আর্টিকেল 4 মাধ্যমে পার্লামেন্ট নতুন করে একটা রাজ্যকে পুনর্গঠন করতে পারে বা পুনর্বিন্যাস করতে পারে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই ছিল ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরির বিষয়বস্তু। আশা করি তোমরা প্রত্যেকে এই কনসেপ্টগুলোকে ভালো করে বুঝলে। এছাড়াও বহু বেচানো ব্যবসা আবার রয়েছে, কারণ যেহেতু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি, তোমরা বুঝতেই পারছো আমাদের তো পেইড ব্যাচে সেগুলো আরও ডিটেলে আলোচনা করাই হয়। যেমন বেরুবাড়ি কেস, প্রথম দিকে অ্যাডহক স্ট্রাকচার কী ছিল, বর্তমানে কী স্ট্রাকচার আসছে, কীভাবে সেটাকে এগোনো হচ্ছে, কীভাবে ভেঙে ছুঁড়ে আজকে প্রতিটা রাজ্য প্রতিটা অঞ্চলকে ইনক্লুড করা হলো স্বাধীনতার পরবর্তীকালে, যেমন গোয়া, যেমন সিকিম, যেমন দমনদিউ, পন্ডিচেরি, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই চুঁচুড়া চন্দননগর রয়েছে। পরবর্তীকালে কীভাবে আজকে হায়দ্রাবাদকে নেওয়া হলো, কারণ হায়দ্রাবাদ পাকিস্তানে ঘেঁষা ছিল। এই যে বিশাল বিষয়বস্তুগুলো, সেই জিনিসগুলোকে আমরা ডিটেল কিন্তু আলোচনা করে থাকি। তো এই যে প্রাথমিক জিনিসটা কি, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি পার্ট 1 আর্টিকেল 1 থেকে 4, তার বেসিক কনসেপ্ট কিন্তু তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেল। তোমরা এরম করেই আমাদের যে সিরিজ যাচ্ছে কনস্টিটিউশনের, সেটা কিন্তু মন দিয়ে দেখো। আশা করি যারা কনস্টিটিউশন কোনো দিন পড়োনি, যারা পরীক্ষার জন্য রেডি হচ্ছ, তাদের বেসিক পড়াশোনা কিন্তু তৈরি হয়ে যাবে, কোনো রকম দ্বিধা করতে হবে না। সুতরাং সঙ্গে আমাদের জুড়ে থাকো এবং আমাদেরকে আরও বেশি করে এনকারেজ করো, যাতে তোমাদের আরও এরকমভাবে আরও ডেপথে গিয়ে পড়াতে পারি, সিরিজ আনতে পারি একের পর এক। তোমরা আমাদের সঙ্গে থাকো, কমেন্টে জানো তোমাদের আর কী কী লাগবে। আর তোমাদের বন্ধুবান্ধব যারা এখনও অবগত হয়নি, তো তাদেরকে কিন্তু আরও বেশি করে তোমরাই এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে পারো। আজকে এই অবধি থাকলো। পরের দিন আমরা পরের চ্যাপ্টার নিয়ে আসবো, যে এই যে অঞ্চল তৈরি করে ফেললাম, তো সেই অঞ্চলে আমরা থাকছি কী করে, অর্থাৎ নাগরিকত্ব জিনিসটা নিয়ে আমরা আলোচনা করা শুরু করে দেবো। আজকে যদি থাকলো, পরের দিন আবার পরের টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।